আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোকপাত করতে গিয়ে প্রথমে ধন্যবাদ জানাতে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি নতুন অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি একটি জটিল বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে 9,38,000 কোটি টাকার একটি দায়িত্বশীল এবং দূরদর্শী বাজেট উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রের বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি জাতির অগ্রাধিকারের প্রতিফলন, সরকারের নীতিগত দর্শনের প্রকাশ এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। মাননীয় স্পিকার, এই বাজেটের মূল শক্তি আমি 3টি জায়গায় দেখতে পাই। একটি হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, মানব সম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত্তি নির্মাণ। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতি এখনো নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির যখন চাপ বাড়ছে, ভূ রাজনৈতিক উত্তেজনা, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং জ্বালানি বাজারের অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই বাস্তবতায় বাংলাদেশ 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের অর্থনীতির সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি সরকারের আস্থার প্রতিফলন। মাননীয় স্পিকার, একটি জাতির প্রকৃত সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, বরং তা মানব সম্পদ। সেই বিবেচনায় শিক্ষা খাতে 1,36,000 কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমি মনে করি এই বরাদ্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি, সেখানে প্রতিযোগিতা হবে জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষতার ভিত্তিতে। আজকে শিক্ষার্থীদের আমরা যদি আধুনিক শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা সমৃদ্ধ করতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে শুধু শ্রম নির্ভর নয়, বরং জ্ঞান নির্ভর একটি অর্থনীতি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি এখনো কৃষি নির্ভর। আমাদের কৃষক শুধু খাদ্য উৎপাদন করেন না, তারা জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখেন। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ বৃদ্ধি তাই একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী একটি সিদ্ধান্ত। তবে আমি মনে করি ভবিষ্যতে কৃষি হবে প্রযুক্তি নির্ভর কৃষি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, কৃষি পণ্যের মূল সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়ানোর দিকেও সমান গুরুত্ব দিতে হবে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে শুধু কৃষক নয়, বরং পুরো জাতি অর্থনৈতিকভাবে উপকৃত হবে। মাননীয় স্পিকার, অবকাঠামোর উন্নয়নকে আমি প্রবৃদ্ধির গুণক শক্তি হিসেবে দেখি। সড়ক, রেল, সমুদ্রবন্দর, জ্বালানি এবং যোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সরকার ভবিষ্যৎ অর্থনৈতিক সম্প্রসারণের ভিত্তি আরও শক্তিশালী করছে। একটি সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়, বরং শিল্পায়নের করিডর। একটি রেল লাইন শুধু পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক সংযোগেরও মাধ্যম। একটি বন্দর শুধু বাণিজ্যের প্রবেশদ্বার নয়, বরং এটি বৈদেশিক বিনিয়োগ অর্জনেরও অন্যতম শর্ত। অতএব অবকাঠামোতে বিনিয়োগ মানেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। মাননীয় স্পিকার, আমি সরকারের রাজস্বস্ফীতির কিছু সাহসী পদক্ষেপকে বিশেষভাবে স্বাগত জানাই। তামাকজাত পণ্যের উপরে কর বৃদ্ধি একটি জনস্বাস্থ্য ভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত। অনেক সময় রাষ্ট্রের দায়িত্ব জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়, বরং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া। ধূমপানের ফলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়, তার তুলনায় এই ধরনের কর আরোপ অত্যন্ত যৌক্তিক। একইভাবে বিলাসী ও অপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের উপরে অধিক কর আরোপের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, জাতীয় সম্পদের ব্যবহার হতে হবে উৎপাদনশীল খাতে, আমদানি নির্ভর ভোগে নয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো সমাজ, যুব সমাজ। কিন্তু একই সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জেরও এখানেই রয়েছে। যদি আমরা যুবকদের দক্ষ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে ব্যর্থ হই, তাহলে সমাজ
সামাজিক সমস্যাগুলো আরো জটিল হবে। মাদকাসক্তি, অপরাধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো শিক্ষা ও কর্মসংস্থান। আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী উদ্যোগগুলো এই বাজেটের গুরুত্ব পেয়েছে। কারণ একজন দক্ষ যুবক শুধু নিজের ভাগ্য নয়, একটি দেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক সংস্কার। আমাদের দীর্ঘদিনের চ্যালেঞ্জ ছিল কর জিডিপির অনুপাত বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি। রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। আমাদের মনে রাখতে হবে, টেকসই উন্নয়নের সবচেয়ে কার্যকর উপায় হলো বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। মাননীয় স্পিকার, গত 25শে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন দেশে প্রথম আসেন এবং প্রথম বক্তব্যে উনি বলেছিলেন, বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। এই অর্ধেকের জনগোষ্ঠীকে পেছনে ফেলে একটি রাষ্ট্র কখনো উন্নয়ন হতে পারে না, এগিয়ে যেতে পারে না। তারই ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম? মাননীয় স্পিকার, যখন ভোটের কালি আমাদের আঙুল থেকে মোছে নাই, সেই সময় আমরা দেখতে পাই প্রথম নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, নারীর উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এবং এই বাজেটে 31 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যেটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি মনে করি একটি নারী যখন স্বাবলম্বী হয় তখন একটি পরিবার স্বাবলম্বী হয়, একটি সমাজ স্বাবলম্বী হয়, সেই সাথে কিন্তু একটা রাষ্ট্র স্বাবলম্বী হয়। মাননীয় স্পিকার, 11 তারিখের বাজেট প্রস্তাব উত্থাপনের পর আমি আমার এলাকায় গিয়েছিলাম 12 তারিখে। সেখানে সাধারণ মানুষের যে স্বস্তি আমি নিজে চোখে দেখেছি, বহুদিন পরে এরকম স্বস্তি আমি সাধারণ মানুষের ভিতরে দেখেছি। আমাদের বিরোধী দলীয় এখানে নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা না করে আপনারা মানুষের সাথে কথা বলেন। প্রান্তিক মানুষের ভিতরে যে স্বস্তি, একটি নারীর যে স্বস্তি এই বাজেটের উপরে, একটি যুবক তরুণ তরুণীর যে স্বস্তি, আমি মনে করি এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এই বাজেট, আগামী 1 বছরের বাজেটের উপরে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে একটু কিছু কথা বলতে চাই। আমার এলাকায় 3টি উপজেলায় মোট 3টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যেখানে শয্যা ও চিকিৎসার তীব্র সংকটের কারণে প্রায় দিনই তাদেরকে চিকিৎসার জন্য পাবনা সদরে এবং রাজশাহীতে যেতে হয়, যেখানে রাস্তাতেই অনেক রোগী মারা যেতে দেখেছি। আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আবেদন জানাচ্ছি এই 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে কিভাবে আরো উন্নত করা যায় সেটা দেখার জন্য। মাননীয় স্পিকার, আমার এলাকা চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের একটি বড় অংশ বিখ্যাত চলন বিলের সাথে সংযুক্ত এবং কৃষকদের ফসল বন্যার পানিতে তলিয়ে যায়, আবার শুকনা। জি, মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন, একটু দয়া করে বসেন, ওনার বক্তব্যটা শেষ হোক, আমি আপনার কাছে আসব। জি, আপনাকে আর 2 মিনিট বাড়ানো হলো, আপনি শেষ করেন প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এলাকা চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের একটা বড় অংশ চলন বিলের সাথে যুক্ত, যেখানে বর্ষা মৌসুমে এই অঞ্চলে কৃষকদের ফসল বন্যার পানিতে তলিয়ে যায় এবং শুকনা মৌসুমে পানির অভাবে সেচ কাজ ব্যাহত হয়। চলন বিলের অভ্যন্তরে বয়ে যাওয়া নদী ও খালগুলো পলি জমে ভরাট হয়ে গিয়েছে। আমি এই বাজেটে চলন বিল অঞ্চলের নদী ও খালগুলো পুনর্খনন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় আরেকটি চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুরের এটি কৃষি নির্ভর একটি এলাকা। সেখানে ভাঙ্গুড়া এবং ফরিদপুরে একটি ওই এলাকার প্রতিটা বাড়িতে দুগ্ধ উৎপাদনের খামার রয়েছে। সেখানে আর চাটমোহর যেটা, সেখানে আছে পেঁয়াজ এবং রসুনের উৎপাদনের ব্যাপক একটি অবস্থান। কিন্তু এই দুঃখের সাথে জানাচ্ছি, এই চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে যে দুগ্ধ খামার এবং রসুন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই। আমি মনে করি যে এই উদ্যোগটা যদি নেওয়া যায়, সংরক্ষণের চেষ্টা যদি করা হয়, বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে ব্যাপক একটা সাপোর্ট পাবে এই এলাকার উন্নয়নের জন্য এবং কৃষকরা স্বস্তি পাবে। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনাও অসীম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রীর দক্ষ দিক নির্দেশনায় এই বাজেট দেশের অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন অধ্যায় সূচনা করবে।
পরিশেষে আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং আশা করি এই বাজেট সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল, আধুনিক এবং উন্নত বাংলাদেশ গঠনের পথে আরো এক ধাপ এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ মাননীয়